রিনা সেদিন প্রকাশ্যে জানিয়েছিল, তুমি আমার উপযুক্ত নও। তখন সেই যুবকটি কোনো কথা না জানিয়েই বিদায় নিল। তবে তার ওই শান্ত স্বভাবের মাঝে এক প্রবল জেদ তৈরি হয়েছিল, যা তাকে অভাবনীয় সাফল্যের শিখরে পৌঁছে দেয়। অথচ যে নারীটি তাকে অবজ্ঞা করেছিল, পরবর্তীতে তার সাফল্য সংবাদ মাধ্যমে পড়ে একেবারে নির্বাক হয়ে পড়েছিল। চলুন আজ আমরা শুনি সেই লড়াকু যুবকের কাহিনী। ঘটনাটি কেবল প্রত্যাখ্যানের ক্ষণ থেকে জন্ম নেয়নি, বরং এর ভিত তৈরি হয়েছিল আরও বহুকাল পূর্বে। একটি অজপাড়া গায়ে তার বাস ছিল, যেখানে আকাঙ্ক্ষা বিশাল হলেও সামর্থ্য ছিল অতি নগণ্য। পাড়ার একধারে ভাঙাচোরা একটি কুঁড়েঘর দাঁড়িয়ে থাকত। বাঁশের বেড়া, খড়ের ছাউনি এবং বারান্দায় একটি ভাঙা টুল। ভোরে কাঁচা রৌদ্র যখন ওই জরাজীর্ঘ আঙিনায় লুটোপুটি খেত, মনে হতো যেন জীবনের স্পন্দন ফুরিয়ে যায়নি। সেই কুঁড়েঘরে বসবাস করত হাসান। বয়স ২৫-২৬ বছর হলেও মুখাবয়বে সংসারের ভার প্রকট হয়ে উঠত। হাসান সেই ধরনের মানুষ ছিল না যারা স্বার্থপরের মতো কাটায়। সে এমন এক যুবক যে আপন পরিজনদের সুখের তরে লড়ত। প্রতিদিন কাকডাকা ভোরে সে বিছানা ছাড়ত। প্রাতঃকালে সর্বপ্রথম সে উঠোনের কুয়ো হতে পানি তুলে চোখে মুখে ছিটা দিত। অতঃপর নিঃশব্দে নিজের রুগ্ন মায়ের পাশে দিয়ে বসত। আম্মা, বড়িটা গিলে ফেলুন। হাসান অতি সযতনে তাকে সোজা করে বসাত, জল পান করাত, আর তারপর তার পাশে বসে দীর্ঘক্ষণ নির্বাক হয়ে তাকে নিরীক্ষণ করত। তার পিতা মাঠে কাজ করতেন, আর তার শরীরেও বার্ধক্যের ছাপ গভীরভাবে প্রথিত ছিল। বহুবার তিনি নিজেই শয্যাশায়ী হতেন, তথাপি মাঠ ছাড়তেন না। পরিবারে ২ ছোট বোন এবং এক ভাই ছিল, যারা প্রাইমারিতে পড়ত। তাদের খাতা কলম, স্কুলের ফি, সমস্ত দায়ভার হাসানের কাঁধেই ছিল। হাসান নিজেও মেকানিকের কাজ শিখছিল, তবে তার রোজগার কেবল গ্যারেজেই আটকে থাকত না। সকাল ৭টা বাজতেই তার ঘরের সামনে প্রতিবেশীদের ভিড় লেগে যেত। ভাই, আজ ফ্যানটা সারিয়ে দিন না। ভাই, এই রেডিওটা ঠিকমতো বাজছে না। হাসান প্রসন্ন বদনে সকলকে স্বাগত জানাত আর অসীম সাহসিকতার সাথে মেরামত করতে লেগে যেত। কারোর হাতে মজুরি মেটানোর কড়ি না জুটলে সে কখনোই ফেরাত না। সে বুঝত অভাব কাকে বলে। বেলা গড়ানোর সাথে সাথে সে পরিশ্রান্ত হতো, কিন্তু পিছু হপত না। কখনো গ্যারেজে, কখনো পথে, এটাই তার দৈনন্দিন জীবন। গোধূলি লগ্নে যখন সকল গ্রাহকেরা বিদায় নিত, তখন সে খানিকক্ষণের নিমিত্তে দাওয়ায় জিরিয়ে নিত। সন্ধ্যের হাওয়ায় ঝরা পাতা উড়ত, আর অন্তরে উকি দিত শঙ্কা, আমার নিয়তি কি আজীবন এমনিই কাটবে? কিন্তু পরক্ষণেই সে মনকে শক্ত করে তুলত, না, আমাকে ভেঙে পড়লে চলবে না। আর তারপর অন্ধকার নামতেই সে ল্যাপটপের পার্টস খুলতে বসত। অবসন্ন দেহ, কিন্তু সজাগ দৃষ্টি। কেননা সে জানত, আজ যদি সে হাল ছাড়ে, তবে তার গোটা সংসার পথে বসবে। মহল্লার বাসিন্দারা হামেশাই বলত, হাসানের মতো যুবক বড় দুর্লভ বটে, সৎ, কর্মঠ। কিন্তু এই স্তুতি বাক্যগুলো তার পরিবারের দশা ঘোচাতে পারত না। একদিন ভোরবেলা পিতা তড়িঘড়ি ঘুম থেকে উঠে ঘরদোর গোছাতে লাগলেন। আসবাবপত্র ঝেড়ে পুছে রাখা হচ্ছিল, যেন কোনো সম্মানিত মেহমান পদার্পণ করতে যাচ্ছে। হাসান বিস্মিত হয়ে প্রশ্ন করল, আব্বা, কি হয়েছে? পিতা মৃদু হেসে তাকে জানালেন, বাজান, আজ পাশের গ্রাম থেকে কুটুমরা আসছে, তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। হাসান এক পলকের জন্য স্তব্ধ হয়ে গেল। বিয়ে? বিয়ে? তার মুখ থেকে অস্ফুট স্বরে উচ্চারিত হল। পিতা তার নিকটে আসলেন, তার পিঠে হাত বোলালেন আর বললেন, আমরা বুঝি তুই কতটা কষ্ট করছিস, কিন্তু যদি সংসারে একজন গৃহিণী জোটে, তবে তুই একটু স্বস্তি পাবি। হাসান কিছুই জানালো না। সে কেবল একবার নিজের কুটিরের পানে চাইল। হাঁপানি রোগী মা, বৃদ্ধ পিতা, ছোট ভাই বোনেরা, এবং পরিশেষে নীরবে মাথা নামিয়ে নিল। সম্ভবত এটা তার ইচ্ছে ছিল না, এটা বাধ্যবাধকতা ছিল। দুপুর গড়াতেই পাত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত হল। আঙিনা ক্ষুদ্র হলেও আপ্যায়ন আন্তরিক ছিল। মেয়েটির নাম ছিল রিনা। ছিমছাম সালোয়ার, স্নিগ্ধ রূপ, কিন্তু দৃষ্টিতে অহংকার পরিষ্কার ফুটে উঠেছিল। সে ঘরের চতুর্দিক খুঁটিয়ে নিরীক্ষণ করল, এবং সবশেষে তার চোখ হাসানের দিকে আটকে রইল। হাসান সাধারণ পোশাকে উপস্থিত ছিল। কি কাজ করো? রিনার মামা জানতে চাইলেন। হাসান বিন্দুমাত্র বিচলিত না হয়ে উত্তর দিল, আমি ইলেকট্রনিক্সের কাজ শিখি,
আর সাথে যন্ত্রপাতি মেরামত করি। পরিবারের ভরণপোষণ ওই রোজগার দিয়েই হয়। কক্ষটিতে কিছু মুহূর্তের নিমিত্ত পিনপতন নিস্তব্ধতা বিরাজ করল। রিনা অপলক দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করতে থাকল। হয়তো সে আন্দাজ করতে পারছিল যে এই যুবকটি বিত্তবান না হলেও এর স্বভাবে ভিন্নতা চরম মাত্রায় বিদ্যমান। কিছুক্ষণ বাদে উভয়কে একান্তে আলাপ করার সুযোগ দেওয়া হল। রিনা নিচু স্বরে প্রশ্ন করল, আপনি কি বিবাহের জন্য রাজি? হাসান মান হেসে জবাব দিল, সত্যি বলতে আমি এসব ভাবিনি, তবে যদি পরিবারের সদস্যদের সম্মতি থাকে তাহলে আমি অমত পোষণ করব না। তার উত্তর শুনে রিনা শুধু বলল, আপনি অদ্ভুত। সন্ধে নামার আগেই বিয়ের আলাপ চূড়ান্ত হল। বাড়িতে উৎসবের আমেজ বইছিল। পিতার চোখ ভিজে উঠেছিল, মায়ের মুখে প্রশান্তি, আর হাসান নির্বাক হয়ে মাটির দিকে তাকিয়েছিল। হয়তো এটাই নিয়তি, কিন্তু সে ঘুণাক্ষরেও টের পায়নি যে এই সিদ্ধান্ত তার জীবন পথ পাল্টে দিতে চলেছে। কখনো কখনো একটি ঘটনা বাঁচার অর্থ পাল্টায়, আবার কখনো সেই ঘটনাই মানুষটাকে সম্পূর্ণ বদলে ফেলে। বন্ধন কথার খেলাফ করে ভাঙে না, মানসিকতার অমিল দিয়ে চুরমার হয়। সেদিন নিছক একটা না ধ্বনিত হয়েছিল। সেদিন কেবল কারো আত্মসম্মান ধূলিসাৎ করা হয়েছিল। বিয়ে সাব্যস্ত হয়েছিল। অধিক সময় পার হয়নি, তবে হাসানের সংসারে যেন বসন্তের হাওয়া লেগেছিল। পিতা নিত্যদিন নতুন কিছু সঞ্চয় করতেন, কখনো চাল, কখনো ডাল। মা নিজের রোগব্যাধি ভুলে নিমন্ত্রিতদের ফর্দ তৈরি করতেন। বাসস্থান জীর্ণ হলেও স্বপ্নগুলো আকাশ ছোঁয়া হয়ে উঠেছিল। হাসান নিজের রুটিনে আগের মতোই অবিচল ছিল। সকালে গ্যারেজ, দিনভর মেহনত, রাতে ইঞ্জিনিয়ারিংয়ের বই। তবে এখন তার মনে একটি আশার প্রদীপ জ্বলছিল। সম্ভবত এইবার সমস্ত দুঃখ ঘুচে যাবে চিরতরে। রিনাও প্রথম দিকে স্বাভাবিক আচরণ করত। মাঝে মাঝে মোবাইল ফোনে আলাপ জমত। কাজ শেষ হয়েছে, শরীর কেমন আছে, স্রেফ এই ধরনের বাক্য। তবে হাসানের কাছে ওটাই ঢের ছিল। তারপর একদা সব উল্টে গেল। মধ্যাহ্নভোজের বেলা চলছিল। হাসান রেডিও সারাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পাড়ার একটি লোক এসে জানালো, ওহে হাসান ভাই, খবর পেলাম আমাদের রিনা আপার কর্পোরেট কোম্পানিতে চাকরি পেকে গেছে, ম্যানেজার হয়ে গেছে। 1 সেকেন্ডের নিমিত্তে হাসানের স্ক্রুড্রাইভার থেমে গেল। তাই নাকি? তার ঠোঁটে ঈষৎ হাসি ফুটে উঠেছিল। সে অন্তর থেকে তৃপ্তি লাভ করল। দারুণ ব্যাপার, এবার মেয়েটির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে, সে মনে মনে ভাবল। কিন্তু সে জানেনি এটাই ভয়ানক পরীক্ষা হবে। আস্তে আস্তে রিনার কথা পাল্টাতে আরম্ভ করল। কল আসার আশ পেল, একসময় স্তব্ধই হয়ে গেল। বার্তার জবাব বিলম্বে পৌঁছত, শেষে একেবারেই আসত না। হাসান প্রতিনিয়ত মনকে প্রবোধ দিত, বড় পদ, কাজের চাপ আছে, কিন্তু বাস্তবতা তার দৃষ্টি এড়াতে সক্ষম হল না। একদিন সে মনস্থির করল, আজ মুখোমুখি সাক্ষাৎ করে আলোচনা সারবে। পরদিন সকালে সে পরিপাটি পোশাক পরে হাতে 1 প্যাকেট চকলেট নিয়ে রিনার অফিসে উপস্থিত হল। বহুতল ভবন, কাঁচের দরজা, কর্মীদের ব্যস্ততা, এবং ঠিক মাঝে রিনা, স্যুট পরিহিতা, হাতে ফাইল, চেহারায় এক ভিন্ন দীপ্তি। হাসানের ঠোঁটে তৃপ্তি ফুটে উঠল। সে গুটি গুটি পায়ে তার দিকে অগ্রসর হল। রিনা, সে মোলায়েম কণ্ঠে ডাকল। রিনা পেছন ফিরল এবং হাসানের প্রতি চোখ পড়তেই তার চেহারার অভিব্যক্তি বিগড়ে গেল। সে কাছে এলো বটে, তবে পূর্বের সেই আন্তরিকতা উধাও ছিল। তুমি এখানে কি করছো? তার কণ্ঠ বেশ রুক্ষ শোনাল। হাসান সামান্য হকচকিয়ে গেল। অতঃপর মুচকি হেসে জানালো, স্রেফ তোমাকে শুভেচ্ছা জানাতে এসেছি। জানলাম তোমার প্রমোশন মিলে গেছে। সে বাক্সটি এগিয়ে দিল। রিনা একবার বাক্সের দিকে তাকালো এবং চারপাশে মানুষের প্রতি। কতিপয় অফিসার এবং গার্ডও ওখানেই দণ্ডায়মান ছিল। সকলের দৃষ্টি তাদের যুগলের দিকেই নিবদ্ধ ছিল। রিনার ঠোঁটে কিঞ্চিত হাসি দেখা গেল, তবে ওই হাসিতে ভালোবাসা ছিল না, অন্য কিছু লুক্কায়িত ছিল। শোনো হাসান, সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে উচ্চারণ করল, বর্তমানে আমার দুনিয়া পাল্টে গেছে। হাসান বিস্ময় নিয়ে প্রশ্ন করল, কি বলছো? রিনা সোজাসুজি তার চোখে চোখ রাখল। সোজা কথা হলো, এখন আমি একজন কর্পোরেট ম্যানেজার, আর তুমিই নিছক একজন গ্যারেজের মেকানিক। মনে হলো যেন কেউ তার হৃৎপিণ্ডে পেরেক পুঁতে দিল। হাসানের হাসিটা সেখানেই মিলিয়ে গেল। সে প্রতিবাদ করতে উদ্যত হয়েছিল, কিন্তু রিনা কথা শেষ করার সুযোগ দিল না। শোনো, আমি রাখঢাক না করেই বলছি, আমি এই বিবাহ করতে অক্ষম। পাশে থাকা কর্মচারীরা কৌতূহলবশত তাকাতে লাগল।
আমার এখন সমমর্যাদার জীবনসঙ্গী প্রয়োজন, যে আমার সমতুল্য হবে। হাসানের দৃষ্টি অবনত হয়ে এলো। তার আঙুলে চেপে ধরা চকলেট এখন বোঝা ঠেকতে শুরু করল। তুমি আমার উপযুক্ত নও। এই বাক্যগুলো যেন মহাশূন্যে নয়, সোজা তার বক্ষপঞ্জরে বিঁধে গেল। কয়েক সেকেন্ডের নিমিত্তে চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ল। হাসান শব্দ করল না, কেবল নীরবে প্যাকেটটা নামিয়ে রাখল। তার দুচোখে ক্ষোভ ছিল না, আক্ষেপও ছিল না, কেবল এক নিদারুণ যন্ত্রণা। তাহলে এটাই তোমার শেষ কথা? সে নিচু স্বরে জানতে চাইল। রিনা কোনো সংকোচ না রেখেই জানালো, হ্যাঁ, এবং এটাই চূড়ান্ত রায়। এই বলে সে ঘুরল, যেন কোনো ঘটনাই ঘটেনি। হাসান সেই জায়গাতেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকল। চারদিকের মৃদু উপহাসের শব্দ মগজে বাজতে শুরু করেছিল। সে মাথা ঝুঁকিয়ে নিল এবং সন্তর্পণে পা পিছিয়ে নিল। প্রতিটা কদম ফেলার সঙ্গে সঙ্গে তার হৃদয় আরও পাষাণ হয়ে যাচ্ছিল। সে পেছন পানে না চেয়েই ওখান থেকে প্রস্থান করল। ফেরার পথে কেবলই প্রতিধ্বনিত হচ্ছিল, তুমি অনুপযুক্ত। গৃহে ফিরতেই নজরে পড়ল মা বাবা বিয়ের আয়োজনে মশগুল। এই তো বাবা ফিরেছে, মা উল্লাসে সুরে ডাকলেন। দেখে বলো তো এই শর্টগুলো কেমন মানাবে? হাসান উৎফুল্ল থাকার অভিনয় করে পরিস্থিতি সামলালো এবং ম্লান হেসে উত্তর দিল, চমৎকার হয়েছে মা। সে কাউকে বিন্দু বিসর্গ বুঝতে দিল না। নিজের কামরায় গিয়ে নিঃশব্দে আসন গ্রহণ করল। সে বহুক্ষণ স্রেফ আনমনা হয়ে জানালার পানে চেয়ে রইল। অতঃপর ধীরে ধীরে তার হাতের মুঠি দৃঢ় হয়ে এলো। দুচোখ সজল ছিল, তবে এবার তাতে হতাশা নয়, এক স্ফুলিঙ্গ লুকিয়েছিল। সে মনে মনে শপথ নিল, আজ সে আমাকে তাচ্ছিল্য করল, কিন্তু একদিন বিশ্ব আমাকে মানবে। সেদিন একটি বন্ধন ছিন্ন হয়েছিল ঠিকই, কিন্তু ওই দিনই এক অদম্য স্পৃহা জেগে উঠেছিল। মাঝে মাঝে লক্ষ্যস্থল খুব একটা তফাতে থাকে না, কেবল আমরা নিজেরাই উপলব্ধি করতে বিলম্ব করি যে আমাদের গন্তব্য কোথায়। সে কর্পোরেট দাসত্ব চায়নি। যেদিন সে মনে প্রাণে সংকল্প করল, সেদিন থেকেই ভাগ্যচক্র ঘুরতে লাগল। ছোটখাটো একটি কোম্পানির টেকনিশিয়ান হিসেবে যোগ দেওয়ার পর হাসানের দিনকাল বাহ্যিকভাবে মসৃণ বলে মনে হচ্ছিল। পরিবারের দৈন্যদশা ঘুচতে শুরু করেছিল, পিতার ইনহেলার ঠিক সময় কেনা হচ্ছিল, মায়ের চেহারায়ও তখন স্বস্তির আভাস মিলছিল। পাড়া প্রতিবেশীরা তাকে সমাদর করতে শুরু করেছিল। তবে এই স্বাচ্ছন্দ্য হাসানের জন্য চূড়ান্ত প্রাপ্তি ছিল না, এটি তো নিছক একটা প্রারম্ভিক ধাপ ছিল। সারাদিনের খাটুনির শেষে যখন সে কুটিলে পা রাখত, তখন তার পেশিগুলো যন্ত্রণায় অবশ হয়ে আসত, কিন্তু যখনই সে কোডিং শুরু করত, চোখে সেই দীপ্তি জ্বলত। বর্তমানে তার সফটওয়্যার তৈরি করাটা নেশায় পরিণত হয়েছিল। না ছিল আড্ডা, না ছিল বাহানা, কেবল একটি ল্যাপটপ, কিছু টিউটোরিয়াল এবং একটি লক্ষ্য। আমাকে এই স্তরে থেমে থাকলে মানাবে না, সে নিজ সত্তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হল। নিঝুম রাত্রিতে যখন গোটা পাড়া নিদ্রামগ্ন থাকত, তখন হাসানের মস্তিষ্ক সচল হতো। বহুবার এমনটা ঘটত যে ক্লান্তি তার চোখের পাতায় ভর করত, কিন্তু যেই মাত্র সে ঝিমিয়ে পড়ত, তার কর্ণকুহরে সেই তাচ্ছিল্য প্রতিধ্বনিত হতো, তুমি অযোগ্য। আর সে তৎক্ষণাৎ সচকিত হয়ে কাজে বসত। কালক্রম ধীরে ধীরে গড়িয়ে যেতে লাগল। হাসান সংকল্প করল, এবার আমাকে সিলিকন ভ্যালির সমকক্ষ স্টার্টআপ গড়তে হবে। $1 বিলিয়ন স্বপ্নের কথা ভাবলেই শিহরণ জাগত। তবে ভীতি নয়, মিছকি একটি প্রতিযোগিতা। হাসান নিজের সর্বস্ব পণ করে বসল। দিবস মাসে রূপান্তরিত হতে লাগল। মাসগুলো বছরে রূপ নিল। অসংখ্যবার হোঁচট খেল। একাধিকবার মনে হল যে বুঝি আর এগোবে না, কিন্তু প্রতিবারই সে উঠে দাঁড়িয়েছে এবং ভেবেছে, এখন রণে ভঙ্গ দিলে চিরতরে হেরে যেতে হবে আমাকে। অতঃপর একদিন সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল, যার প্রতীক্ষা দীর্ঘ কয়েক বছর ব্যাপী ছিল। ইনভেস্টমেন্ট পাওয়ার দিন হাসানের আঙুল কাঁপছিল, হৃৎপিণ্ড প্রবল বেগে স্পন্দিত হচ্ছিল। সে ধীরে সুস্থে নিজের ইমেল ইনবক্স খুলল এবং যেই মাত্র তার চোখ অ্যাপ্রুভাল লেটারের উপর পড়ল, সে কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। ফান্ডিং কনফার্মড। তার দু চোখ গড়িয়ে অশ্রু নামল, আর এই অশ্রু বেদনার নয়, বিজয়ের প্রতীক। সে ঊর্ধ্বপানে চাইল আর কেবল বলল, আজ আমি যোগ্য। কিছুকাল বাদে হাসান নীরবে নিজের কোম্পানি প্রতিষ্ঠা করল। সে কাউকে ঢাকঢোল পিটিয়ে জানায়নি কিংবা কারো ওপর প্রতিশোধ স্পৃহা লালন করেনি, কেবল আপন কর্মে নিবেদিত থাকল। আর তারপর হঠাৎ একদিন বিজনেস ম্যাগাজিনে একটি প্রতিবেদন ছাপা হলো, এই মফস্বলের ছেলেই এখন টেক জায়ান্ট সিইও। সমগ্র এলাকা হতবাক। আরে, এ তো সেই হাসান, দেখ কোথা থেকে কোথায় উঠে এসেছে। সাধারণ মানুষ তার পৈতৃক বাড়ির সামনে ভিড় জমাতে লাগল। মায়ের চোখে অশ্রু,
পিতা গৌরবে উদ্বেলিত ছিলেন, আর সেদিনই রিনা তার কেবিনে বসেছিল। কেউ একজন তার টেবিলে পত্রিকাছানা ফেলে রাখল। সে প্রচ্ছদটি দেখা মাত্রই তার শরীর শিউরে উঠেছিল। হাসান। তার মুখ থেকে ফিসফিসিয়ে ধ্বনিত হল। তার মুখমণ্ডল ফ্যাকাশে বর্ণ ধারণ করল। যাকে সে কোনোদিনও সমতুল্য গণ্য করেনি, আজ সেই গোটা দেশের আইকন হিসেবে প্রতিষ্ঠিত। তার মানসপটে সেই অতীত দৃশ্য ভেসে এলো। অফিসের লাউঞ্জ, নিজের দম্ভ এবং হাসানের নির্বাক চাহনি। তার মস্তক অবনমিত হল। সে অনুধাবন করতে পারল যে সে শুধু একজন পাত্রকে ফিরিয়ে দেয়নি, সে নিজের সৌভাগ্যকেই পদাঘাত করেছিল। কিন্তু এখন পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল, কারণ হাসান এখন আর সেই মেকানিক নেই যে তার সামনে দাঁড়িয়েছিল। কিছু বোঝাপড়া বিলম্বে ঘটে, কিন্তু যখন ঘটে তখন বিবেককে দংশন করে ছাড়ে। যাকে সে কোনো কালে উপযুক্ত ভাবেনি, আজ সেই অসংখ্য বেকারের ভরসাস্থল হয়ে উঠেছে। বিজনেস জার্নালে ছাপা স্টোরি পুরো শহরে আলোড়ন সৃষ্টি করেছিল। বস্তির ছেলে হল সিইও। বিনয়ী চরিত্রটা অবিকৃত ছিল, তবে এখন তার নামের পাশে একটি ব্র্যান্ড যুক্ত হয়েছিল। হেডকোয়ার্টারের নিচে দীর্ঘ সারি থাকত। মানুষ তাদের প্রজেক্ট নিয়ে আসত, আর হাসান প্রত্যেকের কথা গুরুত্ব দিয়ে বিচার করত। তার পদমর্যাদা সুবিশাল হয়েছিল, তথাপি অন্তরটা আজও আগের মতনই খাঁটি ছিল। অপরদিকে রিনার বাস্তব জীবন তেমনটা এগোয়নি যেমনটা সে কল্পনা করেছিল। সে যে ব্যবসায়ীকে জীবনসঙ্গী করেছিল, সে আর্থিকভাবে সচ্ছল হলেও তাদের দাম্পত্যের সুখ নামক বস্তুটি অধরা ছিল। তার স্বামী সর্বক্ষণ জুয়ায় আসক্ত থাকত এবং ক্ষিপ্ত হয়ে গালাগাল করত, মাঝে মাঝে শারীরিক নির্যাতন চালাত, আর রিনার উপার্জিত অর্থ জোরপূর্বক ছিনিয়ে নিত। চোখের জলে রাত্রি পোহাত, ক্ষণগুলো আতঙ্কে কাটত। এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছিল যে পদবি এবং সম্পত্তি শান্তির মাপকাঠি হতে পারে না। একসময় অবস্থা এতই শোচনীয় রূপ নিল যে রিনার সম্মুখে অন্য কোনো বিকল্প টিকল না। সে সোজা টেক পার্কে গিয়ে হাজির হল। হৃৎপিণ্ড দ্রুত লয়ে কাঁপছিল, পা দুটো অবশ ঠেকছিল। আমার বসের সঙ্গে মিটিং করা জরুরি, সে রিসেপশনে কর্তব্যরত গার্ডকে জানালো। আপনার পরিচয়? সিকিউরিটি প্রশ্ন ছুঁড়ল। রিনা কয়েক সেকেন্ডের নিমিত্তে বাক্য হারা হয়ে দাঁড়িয়ে থেকে জানালো, জানিয়ে দিন রিনা এসেছে। কেবিনে বার্তা গেল। হাসান আপন ল্যাপটপে মগ্ন ছিল। যেই মাত্র সে পরিচয় পেল, তার আঙুল এক পলক থেমে রইল। আসতে দিন, সে শান্তস্বরে বলল। কেবিন উন্মুক্ত হল এবং বহু বৎসর বাদে দুজনে মুখোমুখি। কিছুক্ষণের নিমিত্তে সময় যেন থমকে দাঁড়াল। না কোনো বাক্য, না কোনো স্পন্দন, কেবল এক জোড়া চাহনি, যার ভেতরে অজস্র গল্প ছিল। রিনার চোখ অবনত ছিল, মুখমণ্ডল পরিশ্রান্ত ও বিধ্বস্ত। মার্জিত কণ্ঠে বলা হল, বসুন। তার স্বরে না ছিল ক্ষোভ, না ছিল ব্যঙ্গ, কেবল এক অমায়িক ভাব ছিল। রিনা সন্তর্পণে বসল। কিয়ৎক্ষণ সে কিছুই উচ্চারণ করতে পারল না। অতঃপর কম্পিত কণ্ঠে জানালো, আমার আপনার কাছে একটি সাহায্য প্রয়োজন। হাসান নির্বিবাদে শুনতে থাকল। আমার স্বামী কোনো উপার্জন করেন না, সারা বেলা ভবক ঘুরে হয়ে ঘোরেন, জুয়া খেলেন। সংসারের হাল অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। যদি উনি একটা নিচু পদের কাজও পেয়ে যান, তবে সব শুধরে যাবে হয়তো। অফিসে পুনরায় পিনপতন স্তব্ধতা নেমে এলো। হাসান কিয়ৎকাল তার পানে চেয়ে থাকল। তার সম্মুখে সেই নারীটিই উপবিষ্ট ছিল যে তাকে জনসমক্ষে পাচ্ছিল্য ভরে ফিরিয়ে দিয়েছিল। অথচ আজ সে বড় অসহায় দেখাচ্ছিল, করুণা ভিক্ষা করছিল। হাসান ধীর লয়ে ল্যাপটপটা শাটডাউন করল এবং প্রশান্ত কণ্ঠে জবাব দিল, বেশ তো, আমি বন্দোবস্ত করছি। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। রিনা বিস্ময়াভূত হয়ে তার দিকে চাইল। সম্ভবত তার কল্পনাতেও ছিল না যে প্রতিউত্তর এতটা মসৃণ হবে। আপনি আমার প্রতি রুষ্ট নন? সে ক্ষীণ কণ্ঠে প্রশ্ন রাখল। হাসান ঈষৎ মুচকি হাসল। ক্ষোভ কি কারণের? রিনার দুচোখ বেয়ে পুনরায় বর্ষণ নামল। আমি অপরাধী। হাসান তাকে থামাল। কিছু মুহূর্ত অতিবাহিত হলে সে মুলায়েম সুরে জানাল, পরিস্থিতি বিরূপ হয়, মানুষ নয়। রিনা দৃষ্টি উত্তোলন করে তার পানে চাইল। হাসান পুনরায় যুক্ত করল, ভাগ্যের খেলাটা তো নিয়ত পরিবর্তনশীল, কখনো আলো ফোটে তো কখনো আধার। তথাপি যে ব্যক্তি আপন হৃদয়ে সততা এবং অধ্যবসায় জিঙিয়ে রাখে, সে কখনো পরাজিত হয় না। রিনা নির্বাক বসে নইল। তার ঝুলিতে আর কোনো বাক্য অবশিষ্ট ছিল না। হাসান সর্বশেষ বারের ন্যায় জানাল, আপনি আসুন, আপনার স্বামীর কর্মসংস্থানের জন্য যা করণীয় আমি ব্যবস্থা নেব। রিনা ধীর পায়ে উঠে দাঁড়াল,
প্রস্থান দ্বারে পৌঁছাল, অতঃপর ফিরে না তাকিয়েই গেল। অদ্য সে উপলব্ধি করতে সক্ষম হয়েছিল যে সে ওই দিন নিছক একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেনি। সে এমন একজন পুরুষকে হাতছাড়া করেছিল যার হৃদয় আজও অসীম উদারতায়পূর্ণ। অপরদিকে হাসান, সে নিজের চেয়ারে হেলান দিল, পুনরায় ল্যাপটপ অন করল। তার দৃষ্টিতে এটি নিছক কোনো আখ্যান ছিল না, এটি ছিল তার জয়যাত্রা। এখানে সে প্রমাণ করেছিল আভিজাত্য নয়, কর্মই আসল।